জিল এবার সোজাসুজি মলির দিকে ফিরে তাকালো। ঈশ্বরের দোহাই মলি, তোমার কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? ওই খুনে পাগলটার সঙ্গে একা একা বদ্ধ ঘরে বসে আছো। তবে এই যুবকটি, একটু থেমে মলি তার বক্তব্যটা গুছিয়ে নিল, খুব একটা সাংঘাতিক প্রকৃতির নয়। আর তাছাড়া আমি নিজেও খুব সাবধান হয়ে আছি, যে কোনো বিপজ্জনক পরিস্থিতিরই মোকাবেলা করতে পারবো। জিলের ঠোঁটের ফাঁকে ম্লান হাসি ফুটে উঠল। মিসেস বয়েলও তাই বলেছিলেন। ওহ জিল, তুমি আবার ওই প্রসঙ্গের অবতারণা করছো। খুবই দুঃখিত মলি, কিন্তু আমার সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই উচ্ছৃঙ্খল প্রকৃতির যুবকটির মধ্যে তুমি এমন কি দেখতে পেলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মলি ধীরে ধীরে জবাব দিল, ওই যুবকটির জন্যে আমার দুঃখ হয়। একটা খুনে পাগলার জন্যে সমবেদনা? অদ্ভুত দৃষ্টি মেলে মলি জিলের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। হ্যাঁ, একটা খুনে পাগলার জন্যেও আমার হৃদয়ে সমবেদনা জাগতে পারে। তুমি তো ওকে ক্রিস্টোফার বলেই ডাকছিলে শুনলাম। এতখানি ঘনিষ্ঠতা কোন ফাঁকে গড়ে উঠল? বোকার মতো কথা বলো না জিল। আজকাল প্রত্যেকেই তো প্রত্যেকের নাম ধরে ডাকে, তুমিও তা জানো। হ্যাঁ জানি, তবে তার জন্যে 2-4 দিন সময় লাগে। এক্ষেত্রে অগ্রগতিটা যেন বড় বেশি দ্রুত। সম্ভবত তুমি আগেই ক্রিস্টোফার রেনকে চিনতে। ভদ্রলোক যে মিথ্যে পরিচয়ে এখানে এসে উঠবেন তাও আগে থেকে স্থির করা ছিল। আসলে হয়তো আহ্বান জানিয়েছিলে তাকে। এই সমস্ত নিশ্চয়ই তোমাদের যৌথ পরিকল্পনার ফল। মলির 2 চোখের দৃষ্টি বিস্ময়ে বিস্ফারিত। জিল, তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেতে চলেছে? তোমার এই বক্তব্যের আসল অভিপ্রায়টা বাকি। আমার কথার মধ্যে কোনো ঘোরপ্যাঁচ নেই। আমি বলতে চাই, ক্রিস্টোফার রেনের সঙ্গে তোমার পরিচয় অনেক দিনের পুরনো, এবং কোনো নিগূঢ় কারণেই তুমি তোমাদের এই ঘনিষ্ঠতার কথা আমার কাছে গোপন রাখতে চাও। নিশ্চয়ই তোমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে জিল। এই পূর্ব পরিচয়ের কথা তুমি যে জোর গলায় অস্বীকার করবে তা আমি জানি। তবে এমন একটা নির্জন হোটেলে রেনের হঠাৎ আবির্ভাবও কেমন আশ্চর্যজনক যোগাযোগ বলে মনে হয়। মেজর মেটকাফ কিংবা মিসেস বয়েলের চেয়েও বেশি আশ্চর্যের? অবশ্যই, আমি অন্তত সেরকমই মনে করি। তাছাড়া বইয়ে যা পড়েছি, এই সমস্ত উন্মাদ প্রকৃতির খুনিদের নারীর প্রতি একটা তীব্র লোভ থাকে। এখানেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিভাবে তোমাদের প্রথম পরিচয় হলো? এর ইতিহাসই বা কতদিনের? তোমার কথাবার্তা ক্রমেই পাগলের প্রলাপে গিয়ে পৌঁছচ্ছে জিল। এখানে আসবার আগে ক্রিস্টোফার রেনের সঙ্গে আমার কোনো পরিচয়ই ছিল না। তুমি কি 2 দিন আগে ভদ্রলোকের সঙ্গে দেখা করবার জন্য লন্ডনে যাওনি? অপরিচিত অতিথি হিসাবে এই হোটেলে এসে আশ্রয় নেবার ব্যাপারেও নিশ্চয়ই তখন বুকিং করা হয়েছিল। তুমি খুব ভালো করেই জানো বিগত কয়েক সপ্তাহের মধ্যে আমি লন্ডনে যাইনি। তাই বুঝি? ভারী আশ্চর্যের তো। পকেটে হাত ঢুকিয়ে জিল একটা পশমের দস্তানা বের করল। গত পরশু এই দস্তানাটাই তো তোমার হাতে ছিল আমি যেদিন তারের জাল কিনতে সেলহ্যামে গেলাম। হ্যাঁ, তুমি যেদিন তারের জাল কিনতে সেলহ্যামে গেলে। তীব্র অনুসন্ধানী দৃষ্টিতে জিলের দিকে তাকিয়ে বিড়বিড় করল মলি। সেদিন বাইরে বেরোবার সময় আমি ওই দস্তানাটাই পড়েছিলাম। তুমি আমাকে জানালে জরুরি প্রয়োজনে তোমাকে গ্রামের দিকে যেতে হয়েছিল। কিন্তু তুমি যদি গ্রামেই যাবে তবে এটা এলো কোথা থেকে? ক্ষুব্ধ চিত্তে গোলাপি টিকিটটা মলির দিকে বাড়িয়ে ধরল জিল। ক্ষণেকের মধ্যে মলি যেন বোবা হয়ে গেল। তুমি লন্ডনে গিয়েছিলে তাই না? প্রশ্ন করল জিল। হ্যাঁ গিয়েছিলাম। আড়ষ্ট ভঙ্গিতে মাথা নাড়ল মলি। তার দুগালে রক্তিম আভা। আমি এখান থেকে লন্ডনেই গিয়েছিলাম। ক্রিস্টোফার রেনের সঙ্গে দেখা করতে? না না, ওসব কোনো ব্যাপারই নয়। তবে কি জন্যে? এই মুহূর্তে আমি তোমায় তার উত্তর দিতে রাজি নই। মলির কণ্ঠে সুদৃঢ় ঘোষণা। তার অর্থ একটা বিশ্বাসযোগ্য গল্প ফাঁদবার সময় চাইছ, এই তো? তুমি এত নীচ জিল যে আমি তোমায় ঘৃণা করি। উত্তেজনায় মলির গলা কেঁপে কেঁপে উঠল। আমি অবশ্য করি না, থেমে থেমে উত্তর দিল জিল। কিন্তু করতে পারলেই যেন স্বস্তি পেতাম। এখন মনে হচ্ছে তুমি আমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত, অপরিচিত। তোমার সম্বন্ধে প্রায় কিছুই আমি জানি না।
আমার বক্তব্যও ঠিক তাই। তুমি আমার জীবনে একজন বিদেশি আগন্তুক ছাড়া আর কিছুই নও। আমার কাছে অকপটে মিথ্যে বলতেও তোমার বাধে না। কখন আবার আমি তোমায় মিথ্যে বললাম? মলির ঠোঁটের ফাঁকে রুগ্ন হাসি ফুটে উঠল। তুমি কি ভাবছ আমি তোমার ওই তারের জাল কিনতে যাবার আষাঢ়ে গল্প সত্যি বলে বিশ্বাস করি? ওই একই দিনে তুমিও লন্ডনে গিয়েছিলে। নিশ্চয়ই আমাকে কোথাও দেখতে পেয়েছিলে তুমি? ক্লান্ত কণ্ঠে জিল বলল। এবং আমার উপর এইটুকু বিশ্বাসও তোমার নেই যে? তোমাকে বিশ্বাস? আমি আর কোনোদিনই কাউকে বিশ্বাস করব না, কখনো না। ইতিমধ্যে কিচেনের ভেজানো দরজাটা যে নিঃশব্দে ঈষৎ ফাঁক হয়েছিল, দুজনের কারোরই সেটা নজরে পড়েনি। মৃদু শব্দে কেসে উঠলেন প্যারাভিসিনি। পরিবেশটা সত্যি অস্বস্তিকর, বিব্রত কণ্ঠে মন্তব্য করলেন তিনি। আমি আশা করি তোমাদের এই মনোমালিন্যটাও তেমন গভীর নয়। যুবক যুবতীদের দাম্পত্য কলহে এমন অনেক অবাঞ্ছিত প্রসঙ্গেরই অবতারণা ঘটে থাকে, যাদের হালকাভাবে গ্রহণ করা উচিত। দাম্পত্য কলহ? জিলের কণ্ঠে তীব্র ব্যঙ্গের ঝাঁঝ ফুটে উঠল। খুব ভালো বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। প্যারাভিসিনি মাথা নাড়লেন। তোমাদের তরুণ হৃদয়ের অভ্যন্তরে যে বিপুল আলোড়ন ঘটে চলেছে তাও আমি আঁচ করতে পারি, কারণ এক সময় আমার বয়সটাও তোমাদের মতোই ছিল, এবং আমার প্রিয়তমা পত্নীও কিন্তু কম মুখরা ছিলেন না। কিন্তু আমি এখন যা বলতে এসেছি তা হচ্ছে এই যে, ইন্সপেক্টর ট্রটার আমাদের সকলকে একবার ড্রয়িং রুমে সমবেত করার জন্য নির্দেশ পাঠিয়েছেন। কথাবার্তা শুনে মনে হলো ভদ্রলোকের মাথায় নতুন পরিকল্পনার উদয় হয়েছে। একটু থেমে স্বগতোক্তির সুরে মন্তব্য করলেন তিনি। পুলিশ কোনো সূত্রের সন্ধান পেয়েছে, এমন কথা প্রায়ই শোনা যায়, কিন্তু পুলিশের মাথায় কোনো পরিকল্পনার উদ্ভব ঘটেছে এ কথা কেউ কোনোদিন শুনেছে বলে বিশ্বাস হয় না। আমাদের এই পুলিশ অফিসার সার্জেন্ট ট্রটার যে খুবই জেদি এবং পরিশ্রমী তাতে কোনো সন্দেহ নেই, তবে তেমন একটা বুদ্ধি ধরেন না বলে মনে হয়। তুমি না হয় যাও জিল, মলি বলল। আমার এখনো রান্নার অনেক বাকি। সম্ভবত সার্জেন্ট ট্রটার আমাকে ছাড়াই তার কাজ চালিয়ে নিতে পারবেন। রান্নার কথাই যখন উঠল, সহজাত তৎপর ভঙ্গিতেই প্যারাভিসিনি সামনে এগিয়ে এলেন। আপনি কি কখনো রুটির টুকরোর ওপর মুরগির মেটে ছড়িয়ে তার ওপর যকৃতের তেল দিয়ে ভাজা শুয়োরের মাংস আর রাই সর্ষের পুরু প্রলেপ দিয়ে টোস্ট তৈরি করেছেন? ও, সে এক অপূর্ব সুস্বাদু জিনিস। আমি কি এখানে থেকে আপনাকে কোনোভাবে সাহায্য করব ম্যাডাম? তার কোনো প্রয়োজন হবে না। আপনি আমার সঙ্গে ড্রয়িং রুমেই চলুন। জিলের কণ্ঠে নির্দেশের সুর ধ্বনিত হল। প্যারাভিসিনি মৃদু হাসলেন। আপনার স্বামী আমাকে ভয় পাচ্ছেন। অবশ্য সেটা স্বাভাবিক। তিনি আমাকে আপনার সঙ্গে একলা ছেড়ে যেতে রাজি নন। সম্ভবত আমার এই বদঘট বাহ্যিক চেহারাটাই তার জন্য দায়ী। তবে তিনি যে আমায় কোনো অসম্মান করছেন তা নয়, এবং আমিও তার ইচ্ছার বিরুদ্ধে যেতে চাই না। আড়ম্বর সহকারেই বিদায় অভিবাদন জানিয়ে দরজার দিকে পা বাড়ালেন ভদ্রলোক। মলি অপ্রস্তুত কণ্ঠে প্রশ্ন করল, মিস্টার প্যারাভিসিনি, আপনি নিশ্চয়ই? প্যারাভিসিনি ডাইনে বাঁয়ে মাথা দোলালেন। তারপর জিলকে উদ্দেশ্য করে বললেন, সত্যি আপনি মগজে বেশ বুদ্ধি ধরেন মিস্টার ডেভিস। কোনো রকম সুযোগ নেবার পক্ষপাতী নন। আমি কি আপনার কাছে বা ইন্সপেক্টরের কাছে আমার নির্দোষিতার প্রমাণ দাখিল করব? আমি যে একজন খুনে উন্মাদ নই সে কথা কি আপনারা তাহলে বিশ্বাস করবেন? কিন্তু তাই বা কিভাবে সম্ভব? নিজেকে নির্দোষ প্রমাণ করা যে কত বেশি দুরূহ। কথা থামিয়ে মৃদু স্বরে শীষ দিতে শুরু করলেন ভদ্রলোক। মলি অস্বস্তিতে কুঁকড়ে উঠল। দোহাই আপনার, দয়া করে ওই সুরটা বন্ধ করুন। তিনটে ইঁদুর অন্ধ ছড়ার কথাগুলো তো এই রকমই, তাই না? এখন আমি এর অর্থটাও উপলব্ধি করতে পারি। খুবই ঘৃণ্য নিষ্ঠুর রচনা। নার্সারি রাইম হিসেবেও এর কোনো সাহিত্য মূল্য নেই। গ্রাম্য কবির ক্রূর মানসিকতাই ছত্রে ছত্রে ফুটে উঠেছে। কিন্তু শিশুরা অনেক সময় এই নিষ্ঠুরতা পছন্দ করে, সেই জন্যে ছড়াটা তারা মনে রাখে। তিনটে অসহায় অন্ধ ইঁদুরের শোচনীয় পরিণতি তাদের হৃদয়ে আনন্দের ইন্ধন যোগায়। সেই অন্তিম দৃশ্যটার কথা কল্পনা করুন। চাষির বউ একটা বড় ধারালো কাঁচি দিয়ে প্রত্যেকের লেজগুলো ছেঁটে দিচ্ছে,
অসহ্য যন্ত্রণায় ছটফট করছে 3টে অন্ধ ইঁদুর। ব্যাপারটা নিশ্চয়ই খুব দৃষ্টি সুখকর নয়, কিন্তু শিশুরা এতেই মশগুল হয়ে পড়ে। মিস্টার প্যারাভিসিনি, আমার স্বনির্বন্ধ অনুরোধ, এ ধরনের আলাপ আলোচনা আপাতত বন্ধ রাখুন। মলির কণ্ঠস্বরে সুগভীর ক্ষোভ ও হতাশা। আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি অত্যন্ত ক্রূর, নিষ্ঠুর পাশবিক। বলতে বলতে মলির মুখের রংটাও কেমন পাল্টে গেল। তাকে এখন বিকারগ্রস্ত রোগীর মতোই দেখাচ্ছে। গলার সুরটাও চড়ে গেছে অস্বাভাবিকভাবে। আপনি তো সারাক্ষণ শুধু একগাল হাসি নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। আপনি যেন একটা বেড়াল, আমাদের মতো ইঁদুরের সঙ্গে খেলা করছেন। মলি এবার কথা থামিয়ে জোরে জোরে হাসতে শুরু করল। শান্ত হও মলি, জিল অভয় দিল। চলো, আমরা না হয় একসঙ্গেই ড্রয়িং রুমে যাই। ট্রটার নিশ্চয়ই এতক্ষণে খুব অধৈর্য হয়ে উঠেছেন। রান্নাবান্নার কথা পরে ভাবলেও চলবে, খুনের ব্যাপারটা তার চেয়েও জরুরি। আমি কিন্তু আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না বলে দুঃখিত, ক্ষিপ্র পায়ে পেছন পেছন যাবার পথে মন্তব্য করলেন প্যারাভিসিনি। ফাঁসির আসামিরাও তাদের নির্দিষ্ট প্রাতরাশটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বড় হলঘরটার মধ্যেই রেনের সঙ্গে দেখা হলো। জিল তাকে এমন দৃষ্টিতে অভ্যর্থনা জানালো যেন পারলে এখনই গিলে খায়। মলি কিন্তু একবারও তার দিকে তাকালো না। সামনে দৃষ্টি রেখে সোজা এগিয়ে গেল। নীরব শোকযাত্রার মতোই লাইন দিয়ে হেঁটে চলল দলটা। সার্জেন্ট ট্রটার এবং মেজর মেটকাফ ড্রয়িং রুমের দরজার গোড়ায় দাঁড়িয়েছিলেন। মেটকাফের সারা মুখ চাপা রাগে কালো হয়ে উঠেছে। ট্রটার কিন্তু বেশ প্রাণবন্ত এবং তৎপর। আসুন আসুন, সমবেত দলটাকে দরাজ গলায় আহ্বান করলেন ট্রটার। আমি আপনাদের সকলকে একসঙ্গে পেতে চাই। এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে একটা ছোটখাটো পরীক্ষা চালাবো। সেই বিষয়ে সকলের সাহায্য প্রয়োজন। এর জন্য কি খুব বেশি সময় লাগবে? মলি প্রশ্ন করল। আমার রান্নার এখনো অনেক বাকি। লাঞ্চের ব্যবস্থাটাও তো ঠিকমতো সেরে রাখতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ট্রটার মাথা দোলালেন। আমি আপনার বক্তব্য সর্বান্তকরণে সমর্থন করি, কিন্তু মিসেস ডেভিড, বর্তমান পরিস্থিতিতে একবেলার মিলের চেয়ে এই হত্যা রহস্যের গুরুত্বই সর্বাধিক। মিসেস বয়েলের দৃষ্টান্তটাই একবার স্মরণ করুন। তার কিন্তু আর কোনো মিলের প্রয়োজন হয়নি। সত্যি সার্জেন্ট, ক্রুদ্ধস্বরে মেটকাপ বললেন। আপনার কথাবার্তার ধরন ধারণ খুবই শ্রুতিকটু। কোনো ভদ্রমহিলার সামনে এভাবে বক্তব্য উপস্থিত করা উচিত নয়। খুবই দুঃখিত মেজর মেটকাফ, তবে এ বিষয়ে আমি প্রত্যেকের সহযোগিতা চাই। আপনি কি আপনার স্কি দুটো খুঁজে পেয়েছেন? প্রশ্ন করল মলি। তরুণ সার্জেন্টের চোখ মুখ আরও লাল হয়ে উঠল। না, এখনো পাইনি। তবে বস্তুটি কার দ্বারা অপহৃত হয়েছে এবং এই অপহরণের উদ্দেশ্যই বা কি, সে বিষয়ে আমি একটা স্থির সিদ্ধান্তে এসে পৌঁছেছি। অবশ্য এই মুহূর্তে আমি আর এর বেশি কিছু বলতে চাই না। দোহাই, বলবেন না, অনুরোধের সুরে প্যারাভিসিনি বললেন। এই সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা শেষ পরিচ্ছেদেই জমে ভালো। উত্তেজনাটা তাহলে সম্পূর্ণ বজায় থাকে। এটা কোনো নাটক নভেলের কাহিনী নয়। এখানে আমরা কেউ ছেলে খেলাও করতে আসিনি। সত্যিই কি তাই? আমার বিশ্বাস আপনি কোথাও ভুল করছেন। এটা তো একটা রঙ্গমঞ্চ, অন্তত একজনের কাছে তো বটেই। বর্তমান হত্যাকারী সমগ্র পরিস্থিতিটা খুব ভালো করে উপভোগ করছে। আপন মনে বিড়বিড় করল মলি। ড্রয়িং রুমের প্রত্যেকেই বিস্মিত দৃষ্টিতে মলির দিকে ফিরে তাকালেন। মলি ঈষৎ আরক্ত হয়ে উঠল। এটা আমার মন্তব্য নয়, সার্জেন্ট ট্রটারের। তিনিই এ কথা বলেছেন। সার্জেন্ট ট্রটার খুব প্রীত হয়েছেন বলে মনে হলো না। আপনার কথাবার্তা শুনতে বেশ রোমাঞ্চকর লাগে মিস্টার প্যারাভিসিনি। ঠিক যেন কোনো রহস্য নাটকের দৃশ্য। কিন্তু মনে রাখবেন, এর প্রতিটি মুহূর্তই বাস্তব, সমস্তই বর্তমানে ঘটে চলেছে। তবে যতক্ষণ না ব্যাপারটা আমার ঘাড়ের ওপর টের পাচ্ছি। মৃদু হেসে রেন তার গলার ইঙ্গিত করলেন। এখন কোনো হাসি ঠাট্টার সময় নয় মিস্টার রেন, গম্ভীর কণ্ঠে বাধা দিলেন মেটকাফ। সার্জেন্ট ট্রটার এখন আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতে চান। বিষয়টা নিশ্চয়ই খুব জরুরি। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিলেন ট্রটার।
তার চালচলনের মধ্যেও পুলিশোচিত দৃঢ়তা। কিছুক্ষণ আগে আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকেই একটা করে বিবৃতি নিয়েছি। মিসেস বয়েল যে সময় নিহত হন সে সময় আপনারা প্রত্যেকে কে কোথায় ছিলেন ওই বিবৃতিগুলোর মধ্যেই তার উল্লেখ আছে। মিস্টার রেন ও মিস্টার ডেভিস তাদের নিজের নিজের শোবার ঘরেই ছিলেন। মিসেস ডেভিস ছিলেন কিচেনে। মেজর মেটকাফ ওই সময় মাটির নিচে গুপ্ত কক্ষের সন্ধান পান এবং মিস্টার প্যারাভিসিনি তখন এই ঘরে বসেই পিয়ানো বাজাচ্ছিলেন। একটু থেমে সকলের মুখের দিকে একবার ফিরে তাকালেন ট্রটার। তারপর আবার শুরু করলেন, আপনারা নিজেরাই আমার কাছে এই বিবৃতি দিয়েছেন। এগুলো যাচাই করে দেখে নেবার কোনো সুযোগ আমার নেই। আপনাদের এই বিবৃতি সত্যিও হতে পারে, আবার নাও হতে পারে। পরিষ্কারভাবে বলতে গেলে এই কথাই বলতে হয়, এই বিবৃতিগুলোর মধ্যে 4টে মাত্র সত্যি, একটা মিথ্যে। এখন প্রশ্ন, কোনটা মিথ্যে? তরুণ সার্জেন্টের চিন্তাকুটিল চোখের দৃষ্টি একে একে প্রত্যেকের মুখের ওপরই কয়েক পলকের জন্যে থমকে দাঁড়ালো। তবে কেউ কোনো উত্তর দিলেন না। আপনাদের মধ্যে 4 জন সত্যি কথাই বলছেন, একজন মাত্র ব্যতিক্রম। এই ব্যতিক্রমটিকে আবিষ্কারের জন্যে আমি একটা সুন্দর পরিকল্পনা ফেঁদেছি। তার ফলে প্রকৃত হত্যাকারীর সন্ধান পাওয়া যাবে। ট্রটারের মুখের কথা শেষ হতে না হতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল জিল, মিথ্যেবাদীকেই যে হত্যাকারী হতে হবে তারও কোনো অর্থ নেই। অন্য কোনো বিশেষ কারণেও কেউ মিথ্যে বলতে পারে। এক্ষেত্রে তেমন সম্ভাবনা খুবই কম, মিস্টার ডেভিস। কিন্তু আপনার পরিকল্পনাটাই বা কি, সার্জেন্ট? কিছু আগেই বললেন এই বিবৃতিগুলোর সত্যি মিথ্যে যাচাই করে দেখে নেবার মতো আপনার কোনো সুযোগ নেই। তা নেই ঠিকই, ধীরে ধীরে মাথা দোলালেন ট্রটার। তবে আপনারা প্রত্যেকেই যদি অতীতের ওই ভূমিকাটুকু আর একবার অভিনয় করে দেখান। বাহ, বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠলেন মেজর মেটকাফ। অপরাধের পুনর্বিন্যাস পদ্ধতিটা যদিও সম্পূর্ণ বিদেশি। এক জায়গায় আপনি মস্ত একটা ভুল করছেন মেজর। এটা ঠিক অপরাধের পুনর্বিন্যাস নয়, কতিপয় নিরপরাধ ব্যক্তির সুনির্দিষ্ট ভূমিকাটুকুর পুনরাভিনয়। এর সাহায্যে আপনি কি জানতে পারবেন বলে আশা করেন? মাফ করবেন, আপাতত এ বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আপনি কি আমাদের ওই সময়ে ঘটনাটুকু অভিনয় করে দেখাতে বলছেন? মলির কণ্ঠে তীব্র বিস্ময়। হ্যাঁ, অনেকটা সেরকমই। ঘরের মধ্যে একটা গভীর নিস্তব্ধতা নেমে এলো, অস্বস্তিকর পীড়াদায়ক নিস্তব্ধতা। এটা একটা ফাঁদ, মনে মনে চিন্তা করল মলি। সুনির্দিষ্ট সুপরিকল্পিত ফাঁদ। কিন্তু কিভাবেই বা সে ফাঁদ কার্যকরী হবে? ড্রয়িং রুমের বর্তমান পরিবেশ দেখে এমন ধারণা হওয়া বিচিত্র নয় যে 5 জনের প্রত্যেকেই অপরাধী। প্রত্যেকেই এই উৎফুল্লচিত্ত তরুণ সার্জেন্টের দিকে অস্বস্তি ভরা দৃষ্টিতে বারবার এমনভাবে তাকাতে লাগলেন যার কোনো সুনির্দিষ্ট অর্থ খুঁজে পাওয়া দুষ্কর। তাদের ভাবভঙ্গির মধ্যেও একটা গোপন উত্তেজনার চাঞ্চল্য। সহজাত তীক্ষ্ণ কণ্ঠে ক্রিস্টোফারই চেঁচিয়ে উঠলেন সর্বপ্রথম, কিন্তু আমি বুঝতে পারছি না এর সাহায্যে আপনি কি আবিষ্কার করবেন। তার কিছুই আমার বোধগম্য হচ্ছে না। আমরা যদি আমাদের পর্বের ভূমিকাটুকু আর একবার অভিনয় করে দেখাই, তাতে আপনার সুরাহাটাই বা কি হবে? এ সমস্তই অর্থহীন, অবাস্তব ধ্যান ধারণা। সত্যিই কি তাই, মিস্টার রেন? হ্যাঁ, নিশ্চয়ই, ধীরে ধীরে মাথা নাড়ালো জিল। আপনার বক্তব্যের মধ্যে যথেষ্ট যুক্তি আছে, সার্জেন্ট। আমরা সকলে এ ব্যাপারে আপনাকে যথাসাধ্য সহযোগিতা করব। ওই সময় আমরা যে যা করছিলাম আবার আমাদের সেই কাজই করতে বলছেন, এই তো? হ্যাঁ, তখন আপনাদের যার যা ভূমিকা ছিল সেটাই আমি আর একবার দেখতে চাই। মেজর মেটকাফ স্থির দৃষ্টিতে ট্রটারের মুখের দিকে তাকিয়েছিলেন। ট্রটার সেদিকে কোনো গ্রাহ্য করলেন না। প্যারাভিসিনিকে লক্ষ্য করে বললেন, মিস্টার প্যারাভিসিনি, আপনি তো পিয়ানোর সামনে বসে বিশেষ একটা গানের সুর তুলছিলেন, তাই না? আপনি তখন ঠিক কি করছিলেন দয়া করে আমাদের একবার দেখাবেন? প্যারাভিসিনি দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে পিয়ানোর সামনে টুলের ওপর বসলেন। এই প্রাণহীন পিয়ানোর মধ্যে থেকে এক্ষুনি মৃত্যুর সুরমূর্ছনা ফুটে উঠবে। সকলের মুখের দিকে ফিরে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে মৃদু হাসলেন তিনি। সকলে মন দিয়ে শুনুন সেই বিখ্যাত সুর,
তিনটে ইঁদুর অন্ধ। যথারীতি অঙ্গভঙ্গি সহকারেই তিনি এবার একটিমাত্র আঙ্গুলের সাহায্যে সাদা কালো রিডের ওপর দ্রুত বেগে টোকা দিয়ে চললেন। ভদ্রলোক ব্যাপারটা বেশ উপভোগ করছেন। মলির অন্তত সেই রকমই মনে হলো। সত্যি তিনি বেশ রসি উপভোগ করছেন ব্যাপারটা। প্রশস্ত ড্রয়িং রুমের মধ্যে এই বিশেষ সুরটা যেন এক রহস্যময় মাদকতারই মূর্ত প্রতীক। সকলের বুকের ওপর দিয়েই এখন একটা শীতল শিহরণ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ধন্যবাদ মিস্টার প্যারাভিসিনি। সার্জেন্ট ট্রটার তাকে থামিয়ে দিলেন। ঠিক এইটাই আমি জানতে চাইছিলাম। আগের বারও তো আপনি এই একইভাবে বাজাচ্ছিলেন। হ্যাঁ সার্জেন্ট, অবিকল এই রকমই। এবং মাত্র 3 বারই আমি এই লাইনটার পুনরাবৃত্তি করেছিলাম। ট্রটার এবার মলির দিকে ফিরে তাকালেন। মিসেস ডেভিস, আপনি কি পিয়ানো বাজাতে পারেন? মুখে কিছু না বলে মলি শুধু সম্মতিসূচক মাথা নাড়ল। মিস্টার প্যারাভিসিনি যেভাবে দেখালেন, আপনিও নিশ্চয়ই সেইভাবে সুরটা ফুটিয়ে তুলতে পারবেন। খুব ভালোই পারবো। তাহলে আপনি এগিয়ে গিয়ে ওই টুলের ওপর বসুন এবং আমার ইঙ্গিত পাওয়া মাত্রই পিয়ানো বাজানোর জন্যে প্রস্তুত থাকবেন। মলির বিষাদ বিধুর মুখের ওপর একটা বিমূঢ় বিভ্রান্তির ছায়া ফুটে উঠল। তারপর পায়ে পায়ে ঘরের বিপরীত প্রান্তে পিয়ানোর দিকে এগিয়ে গেল মলি। প্যারাভিসিনি ঈষৎ বিব্রত ভঙ্গিতেই উঠে দাঁড়ালেন টুল ছেড়ে। তার কণ্ঠে মৃদু প্রতিবাদের সুর। কিন্তু সার্জেন্ট, আমার ধারণা ছিল আমরা প্রত্যেকে যে যার নিজের নিজের ভূমিকাটুকুই দ্বিতীয়বার পালন করে যাব। আমি তো সে সময় পিয়ানোই বাজাচ্ছিলাম। হ্যাঁ, পূর্বের কার্য পরম্পরা সমস্ত ঠিক একই থাকবে, তার কোথাও কোনো বিচ্যুতি হবে না। তবে একই ব্যক্তির দ্বারাই যে তা পালিত হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই। এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। অসুখী কণ্ঠে গুনগুন করল জিল। এর পেছনেও সুনির্দিষ্ট কারণ আছে মিস্টার ডেভিস। প্রত্যেকের বিবৃতিটুকু কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করে নেবার এই একটি পথ। অবশ্য একটি মাত্র বিশেষ বিবৃতির কথাই আমি বলতে চাই। তাহলে আমি এখন আপনাদের নির্দিষ্ট ভূমিকাটুকু জানিয়ে দিচ্ছি। মিসেস ডেভিস, আপনি এখানে এই পিয়ানোর কাছে অপেক্ষা করুন। মিস্টার রেন, আপনি তাহলে কিচেনের দিকে যান। অনুগ্রহ করে মিসেস ডেভিসের রান্নাবান্নার দিকে একটু নজর রাখবেন। আপনাকে মিস্টার রেনের শোবার ঘরে যেতে হচ্ছে মিস্টার প্যারাভিসিনি। সেখান থেকে শীষ দিয়েই আপনি আপনার সঙ্গীত প্রতিভার স্বাক্ষর রাখুন। ওই বিশেষ সুরটাই ফুটিয়ে তুলবেন শীষের মাধ্যমে। সুরটা তো আপনার খুবই প্রিয়, মেজর মেটাকাফ। আপনি মিস্টার ডেভিসের শোবার ঘরে টেলিফোনের লাইনটার দিকে লক্ষ্য রাখবেন। আর মিস্টার ডেভিস, সিঁড়ির নিচে কাঠের আলমারিটার পাশ দিয়ে আপনি না হয় অন্ধকার গুপ্ত কক্ষের দিকে এগিয়ে যাবেন। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বললেন না। তারপর 4 জনেই নিঃশব্দে দরজার দিকে এগোলেন। ট্রটারও পেছন পেছন অনুসরণ করলেন তাদের। বাইরে পা দেবার আগে একবার ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালেন। আপনি 1 থেকে 50 পর্যন্ত গুনতে শুরু করুন মিসেস ডেভিস। গোনা শেষ হলে পিয়ানোয় হাত দেবেন। ট্রটার আবার সকলকে অনুসরণ করে এগিয়ে চললেন। দরজাটা সশব্দে বন্ধ হবার আগে প্যারাভিসিনির হতচকিত কণ্ঠস্বরও মলির কানে ভেসে এলো। পুলিশ যে কখনো আবার এই ধরনের ছেলে খেলায় মেতে ওঠে সে কথা জন্মে কোনোদিন শুনিনি। 48, 49, 50 গোনা শেষ করে 1 মুহূর্ত অপেক্ষা করল মলি। তারপর বাধিত ভঙ্গিতেই সাদা কালো রিডগুলোর উপর ঝুঁকে পড়ল। তার নরম আঙ্গুলের মৃদু স্পর্শে যেন প্রাণ ফিরে পেল পিয়ানোটা। প্রশস্ত ড্রয়িং রুমের মধ্যে এখন একটা ক্রূর নিষ্ঠুর ছন্দই শুধু বুকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। 4 দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে সুরটা। 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ। মলির মনে হলো তার হৃদস্পন্দনও বুঝি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে ক্রমশ। শিরায় শিরায় অস্থির এক উত্তেজনা। শরীরের সমস্ত রক্তকণিকাও যেন নাচতে শুরু করেছে তালে তালে। দেখা যাচ্ছে প্যারাভিসিনি যা বলেছিলেন মিথ্যে নয়, বরঞ্চ তা অক্ষরে অক্ষরে সত্যি। এই ছড়াটার মধ্যে এক ধরনের ক্রূর নিষ্ঠুরতা আছে।
এবং মনের ওপরও এর প্রভাব খুবই সুদূর প্রসারী। শিশুবেলায় এই ছড়া শুনে কি অবোধ নিষ্ঠুরতায় মেতে উঠত মনটা। পরিপূর্ণভাবে সাবালক হবার পরেও তার প্রভাবটুকু যেন কাটিয়ে ওঠা যায় না। দোতলায় কোনো শোবার ঘর থেকে এই একই সুরে শীষ দিচ্ছে কেউ, তবে শব্দটা মৃদু এবং অস্পষ্ট। কান খাড়া করে না শুনলে সবটা ঠিক উপলব্ধি করা যায় না। প্যারাভিসিনি তাহলে রেনের ঘর থেকে শীষ দিতে শুরু করেছেন। যুবক ক্রিস্টোফারের ভূমিকাটুকু বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন তিনি। আচমকা পাশের ঘর থেকে বেতার ঘোষিকার সুরেলা কণ্ঠ ভেসে এলো। সার্জেন্ট ট্রটারই নিশ্চয়ই রেডিওটা চালিয়ে দিয়েছেন। ভদ্রলোক কি তাহলে মিসেস বয়েলের ভূমিকায় গ্রহণ করলেন? কিন্তু কেন? এই পরিকল্পনার পশ্চাতে আসল উদ্দেশ্যই বা কি? গোপন ফাঁদটাই বা কোথায়? ফাঁদ যে একটা পাতা আছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মলি অন্তত মনে মনে নিশ্চিত। এক ঝলক ঠান্ডা হাওয়া হঠাৎ তার পিঠে এসে লাগলো। কেউ যেন নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে তুহিন শীতল হাত রাখল ঘাড়ের ওপর। ভীষণভাবে চমকে উঠে ফিরে তাকালো মলি। কেউ কোথাও নেই। দরজাটা আগের মতোই বন্ধ। নিশ্চয় দরজাটা কেউ খুলেছিল। তা না হলে ঠান্ডা হাওয়ার স্পর্শ পাবে কেন? মনে মনে মলি ভীষণ সন্ত্রস্ত হয়ে উঠল। যদি সত্যিই কেউ সকলের অলক্ষ্যে ঘরের মধ্যে ঢুকে পড়ে? ব্যক্তিটি প্যারাভিসিনি হওয়াও বিচিত্র নয়। তিনিই হয়তো এখন সহজাত সাবলীল ভঙ্গিতে পেছন থেকে মলির ওপর ঝুঁকে পড়ে 10টা বাঁকানো শক্ত আঙ্গুল দিয়ে, আপনি তাহলে সত্যিই ম্যাডাম আপনার মৃত্যুর সুর বাজিয়ে চলেছেন? বাহ, দৃশ্যটা বেশ মনোহর। দূর, কি যে সব আবল তাবল চিন্তা এসে এখন তার মাথার মধ্যে উদয় হচ্ছে। সমস্তটাই অলীক অর্থহীন কল্পনা। বাস্তবের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাছাড়া ভদ্রলোক তো এখনো আগের মতোই মৃদু সুরে শীষ দিচ্ছেন। দোতলায় রেনের শোবার ঘর থেকেই ভেসে আসছে শব্দটা। হঠাৎ একটা কথা মনে আসতেই মলি পিয়ানোর ওপর থেকে হাত গুটিয়ে নিল। প্যারাভিসিনির বাজনা কিন্তু কেউ শুনতে পায়নি। আসল রহস্যটা কি এখানেই? হয়তো আদপেই ভদ্রলোক তখন পিয়ানো বাজাচ্ছিলেন না। তার পরিবর্তে লাইব্রেরি ঘরে মিসেস বয়েলকে গলা টিপে হত্যা করবার কাজে ব্যস্ত ছিলেন। ট্রটার যখন মলিকে প্যারাভিসিনির ভূমিকা নিতে বললেন, তখন ভদ্রলোক খুব বিরক্তি বোধ করছিলেন। তার চোখে মুখে একটা বিমূঢ় বিভ্রান্ত ভাব ফুটে উঠেছিল এবং তিনি যে খুবই মৃদু সুরে পিয়ানো বাজাচ্ছিলেন সে কথাটাও দৃষ্টান্ত সহযোগে বুঝিয়ে দিলেন মলিকে। হয়তো এই বক্তব্যের মূল উদ্দেশ্য যে তার সঙ্গীতের সুরটা এতই নিম্নগ্রামে বাঁধা ছিল যে বাইরে থেকে সেটা কানে যায়। তবে প্রকৃতপক্ষে ট্রটারের উদ্দেশ্যই সফল হবে। আসল অপরাধীও ধরা পড়বে হাতে নাতে। ড্রয়িং রুমের ভেজানো দরজাটা ধীরে ধীরে খুলে গেল। মলি প্রায় ধরেই নিয়েছিল যে আগন্তুক নিশ্চয়ই মিস্টার প্যারাভিসিনি। সেই ভেবে আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু সার্জেন্ট ট্রটারকে দেখে মনে মনে আশ্বস্ত হলো। উদ্গত আর্তনাদটাও সংযত করল কোনো রকমে। তার বাজনাটাও শেষ হয়েছিল সবে মাত্র। অসংখ্য ধন্যবাদ মিসেস ডেভিস। ট্রটারের কণ্ঠে সুগভীর খুশির উল্লাস, সুগভীর খুশির উচ্ছ্বাস। তার মুখে চোখেও এখন একটা চপল চাতুরি লুকোচুরি খেলছে। হাঁটা চলার মধ্যে বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের ছাপ। মলি এবার পরিপূর্ণ দৃষ্টিতে সার্জেন্টের দিকে ফিরে তাকালো। আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? যাকে চাইছিলেন তাকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। পুলকের রাতিসজ্জে হেলে দুলে মাথা নাড়ালেন ট্রটার। আমি যা চেয়েছিলাম ঠিক সেরকমই ঘটেছে। তাহলে প্রকৃত অপরাধী কোনজন? তার নাম কি? সত্যিই কি মিসেস ডেভিস আপনি তাকে জানেন না? কিন্তু ব্যাপারটা আসলে তেমন কঠিন কিছু নয়। আপনি ভীষণ বোকা বলেই অভীষ্ট ব্যক্তির হদিস খুঁজে পাননি। শুধু আপনি কেন, আপনারা সকলেই ভীষণ নির্বোধ, এবং আপনাদের এই সীমাহীন নির্বোধিতাই আজকে আমাকে তৃতীয় শিকারের মুখোমুখি এসে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। সত্যিই ম্যাডাম, আপনার সামনে এখন সাংঘাতিক বিপদ। আপনি যে কি বলতে চান বুঝে ওঠা দুঃসাধ্য। আমার বক্তব্য খুবই সহজ মিসেস ডেভিস। মিসেস বয়েলের মতো আপনিও আমার কাছে প্রকৃত সত্য গোপন করেছেন। সবকিছু অকপটে স্বীকার করেননি। তার মানে এ সমস্ত আপনি কি বলছেন?
হ্যাঁ, আপনি। আমি যখন লংরিজ ফার্মের মামলাটার উল্লেখ করলাম তখন এর সমস্ত কিছুই আপনি জানতেন। এই মামলা সংক্রান্ত একটি ঘটনাই আপনার সুবিদিত। তাই আমার মুখ থেকে কাহিনীটা শোনা মাত্র মনে মনে বড় বেশি বিচলিত হয়ে উঠলেন। মিসেস বয়েল যে ওই সময় পুনর্বাসন দপ্তরের একজন অফিসার ছিলেন এ কথা আপনার মুখ থেকেই প্রথম জানতে পারা যায়। আপনারা দুজনেই এই অঞ্চলের অধিবাসী। সেই জন্যে আমি যখন মনে মনে হিসেব কষবার চেষ্টা করলাম তৃতীয় শিকার হওয়ার সম্ভাবনা কার সব থেকে বেশি, তখন সর্বপ্রথম আপনার মুখের ছবি আমার চোখের সামনে ভেসে উঠল। লক্ষ্য করে দেখলাম ওই মামলাটার বিষয়ে অনেক কিছুই আপনি জানেন। সাধারণ দৃষ্টিতে পুলিশদের যতই গোবেচারা নিরীহ স্বভাবের মনে হোক না কেন, তাদের চোখ কান কিন্তু সর্বদা সজাগ থাকে। মলি কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে ট্রটারের দিকে তাকিয়ে রইল। তারপর ক্লান্ত মন্থর ভঙ্গিতে জবাব দিল, আমার মানসিক অবস্থাটা আপনি ঠিক বুঝতে পারবেন না। ওই দুঃস্বপ্নের স্মৃতিটাই আমি মন থেকে মুছে ফেলতে চাই। হ্যাঁ, আমিও সেটা অনুমান করতে পারি। ট্রটারের কণ্ঠস্বরে হিমশীতল স্পর্শ। আপনার কুমারী জীবনের পদবী তো ওয়েনরাইট, কি ঠিক বলিনি? হ্যাঁ, ম্লান মুখে মাথা নাড়ল মলি। এবং আপনাকে দেখে যতটা অল্প বয়সী বলে মনে হয়, আসলে কিন্তু ততটা ছেলে মানুষ আপনি নন। 1940 সালে ওই দুর্ঘটনার সময় আপনি স্ক্যাবি ভ্যালি স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। না, আমি নই। সত্যকে অস্বীকার করবার চেষ্টা করবেন না মিসেস ডেভিস। আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস করুন। লংরিজ ফার্মের যে শিশুটা অত্যাচারে জর্জরিত হয়ে মারা গিয়েছিল, সে মৃত্যুর আগে আপনার কাছে একটা চিঠি পাঠায়। কোনো রকমে চুরিচামারি করে সে ওই এনভেলপটা জোগাড় করে। চিঠির মাধ্যমেই আপনার কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছিল। কোনো ছাত্র নিয়মিত স্কুলে হাজিরা দিচ্ছে কিনা সেদিকে দৃষ্টি রাখার দায়িত্ব সম্পূর্ণ তার শিক্ষকের। কিন্তু আপনি সে দায়িত্ব আদৌ পালন করেননি। হতভাগ্য ছাত্রের করুণ আবেদনও আপনার কঠিন হৃদয়কে এক চুল নাড়া দিতে পারেনি। এমনকি সেই চিঠিটাকেও আপনি সম্পূর্ণ উপেক্ষা করেছিলেন। দাঁড়ান, আরক্ত মুখে বাধা দিল মলি। আপনি যার কথা বলছেন সে আমি নই, আমার বোন। বয়সে আমার চেয়ে 7 বছরের বড়। সে ওই স্কুলেরই একজন শিক্ষিকা ছিল। কিন্তু চিঠিটা সে উপেক্ষা করেনি, এ ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। ওই ঘটনার সময় আমার বোন নিউমোনিয়ায় ভুগছিল। চিঠিটা তার হাতে পড়েনি এবং ব্যাপারটার বিন্দু বিসর্গও সে জানত না। যখন সত্যি খামটা তার হাতে এসে পৌঁছল তখন তার আর কিছুই করার নেই। তার আগেই হতভাগ্য ছেলেটা মারা গেছে। আমার বোন একেই খুব অনুভূতিপ্রবণ মেয়ে। তার ওপর এমন একটা ব্যাপার ঘটে যাওয়াতে বেচারি মনে মনে খুব মুষড়ে পড়েছিল। মনে রাখবেন, এই শোচনীয় ঘটনার পেছনে তার কোনো হাত ছিল না। তবু সে নিজেকেই সর্বদা অপরাধী বলে মনে করত। বিবেকের দংশন থেকে একদিনের জন্যেও মুক্তি পায়নি। আমরা সমস্ত কিছু জানতাম বলেই ঘটনাটাকে এড়িয়ে চলবার চেষ্টা করতাম। ভুলেও কখনো এ বিষয়ে কোনো কথা ওর কাছে উল্লেখ করিনি। ব্যাপারটা আমাদের কাছেও বিরাট একটা দুঃস্বপ্নের মতো মনে হতো। নিজের অজান্তেই দুহাত দিয়ে মুখ ঢাকল মলি। রুদ্ধ আবেগে তার সারা শরীরটাই কেঁপে কেঁপে উঠছে। অবশেষে নিজেকে সংযত করে যখন সে আবার মুখ তুলে তাকালো তখন লক্ষ্য করল ট্রটারের একজোড়া তীক্ষ্ণ কৌতূহলী দৃষ্টি স্থিরভাবে তার দিকেই নিবদ্ধ। তাহলে আপনি নন, আপনার বোন? ধীরে ধীরে মুখ খুললেন ট্রটার। যদিও তাতে কিছু যায় আসে না, তাই নয় কি? ট্রটারের ঠোঁটের ফাঁকে এক ধরনের অদ্ভুত কুটিল হাসি ফুটে উঠল। আপনার বোন আমার ভাই। বলতে বলতেই পকেটে হাত ঢুকিয়ে কি যেন একটা বার করলেন তিনি। এখন তার ঠোঁটের প্রান্ত থেকে কুটিল হাসির ছায়াটা অপসৃত হয়ে গেছে। তার বদলে বিরাজ করছে একটা শুভ নির্মল প্রশান্তি। মলিও ট্রটারের হাতে ধরা বস্তুটার দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু পুলিশরা তো সচরাচর রিভলভার নিয়ে ঘোরাফেরা করে না। আমার অন্তত তাই ধারণা। না, পুলিশরা অবশ্য রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় না, উত্তর দিলেন ট্রটার। তবে মিসেস ডেভিস, আমি পুলিশ নই। আমার নাম জিম
আমি হতভাগ্য জর্জের বড় ভাই। আপনি আমায় পুলিশ বলেই ধরে নিয়েছিলেন, কারণ গ্রামের একটা ডাকঘর থেকে আমি ট্রটারের আগমন বার্তা জানিয়ে আপনাদের এখানে ফোন করেছিলাম, এবং মংসওয়েল ম্যানরে পা দেবার আগেই ফোনের লাইনটাও আমিই কেটে দিয়ে এসেছিলাম। তার ফলে নতুন করে পুলিশের সঙ্গে যোগাযোগ করবার আর আপনাদের কোনো উপায় রইল না। মলি কোনো কথা বলতে পারল না। তার দু চোখের মণিতে এখন এক বোবা বিস্ময় থমকে আছে। কোনো জাদুকরের মায়ামন্ত্রে সে বুঝি সম্মোহিত হয়ে পড়েছে সাময়িকভাবে। রিভলভারের নলটাও সোজাসুজি তার বুকের দিকেই ফেরানো। এক পা নড়বেন না মিসেস ডেভিস। চেঁচিয়ে লোক জড়ো করতে চাইলেও তার ফল খুব ভালো হবে না। আমার হাতে ধরা রিভলভারটা তার আগেই আপনার ফুসফুস দুটো ঝাঁঝরা করে দেবে। ট্রটারের মুখের হাসি তখনও নিষ্প্রভ হয়নি। মলি আতঙ্ক বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখল, সেই হাসির মধ্যেও এক ধরনের শিশুসুলভ ছেলে মানুষের ভাব মিশে আছে। ট্রটারের কণ্ঠস্বরও কেমন বদলে গেছে এখন। মনে হচ্ছে কোনো কিশোর যেন কথা বলছে তার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমিই সেই হতভাগ্য জর্জের বড় ভাই। বার দুয়েক ডাইনে বাঁয়ে মাথা ঝাঁকালেন ট্রটার। লং রিজের ওই কুখ্যাত ফার্মেই মারা গিয়েছিল জর্জ। ওই নোংরা নিষ্ঠুর মেয়েটাই আমাদের ওখানে পাঠিয়েছিল। ওই ফার্মের কর্ত্রী মিসেস গ্রেগ খুবই নির্দয় ব্যবহার করত আমাদের সঙ্গে। আপনিও আমাদের কোনো রকম সাহায্য করেননি। তিনটে অন্ধ ইঁদুরের মতোই আমরা ওই ফার্মে বন্দি জীবনযাপন করতাম। তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বড় হলে আপনাদের প্রত্যেককে আমি হত্যা করব। এই প্রতিজ্ঞার কথা আমি জীবনে কোনো দিন ভুলিনি, এবং কিভাবে আমার এই পরিকল্পনাকে সার্থক করে তুলব সেই কথা ভাবতে ভাবতেই এত বছর কাটিয়ে দিয়েছি। অল্প থামলেন ট্রটার। তার কপালে বিরক্তির খাঁজ পড়ল। সেনাবাহিনীর ডাক্তাররা আমাকে সর্বদা জ্বালিয়ে পুড়িয়ে মারত। নানা রকম অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করত। সেই জন্যে রীতিমতো উত্তক্ত হয়েই আমাকে অবশেষে পালাবার পথ খুঁজতে হলো। কারণ আমার সন্দেহ হলো ওরা হয়তো আমাকে আটকে দিতে পারে। তার ফলে আমার এতদিনকার পরিকল্পনাও সম্ভবত ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমি এখন সাবালক। আমার খেয়াল খুশি মতো কাজ করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। মলি যেন এতক্ষণে তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তির কিছুটা ফিরে পেয়েছে। কথোপকথনের মাধ্যমেই এই খুনে পাগলটাকে এখনকার মতো ভুলিয়ে রাখতে হবে মনে মনে অনুভব করল মলি। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে হয়তো পরে আত্মরক্ষার কোনো সুযোগ মিললেও মিলতে পারে। কিন্তু জিম, শোনো। মলির কণ্ঠে কাতর অনুনয়ের সুর ফুটে ওঠে। আমাকে মেরেও তুমি নিজে নিষ্কৃতি পাবে না। এখান থেকে পালাবেই বা কিভাবে? বর্ষণোন্মুখ মেয়ের মতোই জিমের মুখ চোখ কালো হয়ে উঠল। হ্যাঁ, কেউ আমার স্কি দুটো লুকিয়ে রেখেছে। অনেক খুঁজেও আমি তার হদিশ করতে পারিনি। অল্প থামল জিম। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। তবে এই মুহূর্তে আমার কোনো ভয় নেই, কেননা রিভলভারটা আপনার স্বামীর। আমি এটা তার ড্রয়ার থেকে চুরি করে এনেছি। সকলে ভাববে তিনিই আপনাকে হত্যা করেছেন। তবে তাতেও আমার কিছু যায় আসে না। সমস্ত ব্যাপারটাই বেশ মজার। এই ধরনের লুকোচুরি খেলতেও আমার খুব ভালো লাগে। লন্ডনের ওই মেয়েটা মৃত্যুর আগে যখন আমাকে সঠিক চিনতে পারল, তখন তার চোখে মুখে ভয়ের পাণ্ডুর ছায়াটা কি অদ্ভুতভাবেই না ফুটে উঠেছিল। বোকা বুড়ি মিসেস বয়েলের মৃত্যুটাও কম মজার নয়। আনন্দের আতিশয্যে ঘন ঘন মাথা দোলালো ছদ্মবেশী ট্রটার। খুব স্পষ্টভাবেই আবার সেই শীষের আওয়াজ ভেসে এলো। আতঙ্কের মাদকে ভরা নিষ্ঠুর ছন্দময় সুরলহরী। তিনটে ইঁদুর অন্ধ। ট্রটারও যেন হকচকিয়ে গেল কিছুটা। তার হাতের মুঠোয় ধরা রিভলভারটাও ঈষৎ কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য থেকে কেউ যেন সাবধানবাণী উচ্চারণ করল মলির উদ্দেশ্যে, মিসেস ডেভিস, শুয়ে পড়ুন। মলিকে আর দ্বিতীয়বার কিছু বলতে হলো না। তার আগেই সে নরম কার্পেটের ওপর হুমড়ি খেয়ে শুয়ে পড়েছে। ইতিমধ্যে মেজর মেটেকাফ একটা সোফার আড়াল থেকে বেরিয়ে ক্ষিপ্র বেগে ঝাঁপিয়ে পড়লেন ট্রটারের ওপর। ট্রটারের হাতে ধরা রিভলভারটাও দূরে ছিটকে পড়ল। আচমকা একটা গুলি ছুটে গিয়ে দেওয়ালে টানানো মিস এমরির
প্রমাণ সাইজের অয়েল পেইন্টিংয়ের বুকে এসে লাগল। সমগ্র ড্রয়িং রুমের মধ্যে এখন এক বিশৃঙ্খল বিপর্যস্ত পরিবেশ। রিভলভারের শব্দ শুনেই হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছে জিল। তার পেছন পেছন ক্রিস্টোফার এবং মিস্টার প্যারাভিসিনি। প্রত্যেকের চোখে মুখে মেজর মেটাকাফ ছদ্মবেশী সার্জেন্টের দুটো হাত দৃঢ় মুষ্টিতে ধরে থাকা অবস্থাতেই দ্রুত কণ্ঠে সমস্ত পরিবেশটা সকলকে বুঝিয়ে দিলেন। মিসেস ডেভিস যখন পিয়ানোয় মগ্ন ছিলেন, সেই অবসরে আমি নিঃশব্দে ভেতরে ঢুকে সোফার আড়ালে লুকিয়ে থাকি। গোড়া থেকেই আমি ওকে চোখে চোখে রেখেছিলাম, কেননা আমি জানতাম ও একজন পুলিশ অফিসার নয়। আমি পুলিশ অফিসার ইন্সপেক্টর ট্যানার। মেটাকাফের সঙ্গে সমস্ত বন্দোবস্ত করে আমি নাম ভাড়িয়ে এখানে এসে উঠেছি, কারণ স্কটল্যান্ড ইয়ার্ড এখানে কোনো দায়িত্ব জ্ঞান সম্পন্ন পুলিশ অফিসারের উপস্থিতি খুবই যুক্তিযুক্ত মনে করে। ভদ্রলোক এবারে তার বন্দির দিকে মনোনিবেশ করলেন। তাহলে ট্রটার, আর কোনো গোলযোগ বাঁধাবার চেষ্টা করো না। এখন ঠান্ডা হয়ে আমার সঙ্গে চলো। আমি কথা দিচ্ছি, এখানে কেউ তোমার গায়ে হাত দেবে না। কি আমার কথাটা ঠিকমতো মাথায় ঢুকেছে তো? ট্রটারের স্বভাব চরিত্রের মধ্যেও এখন এক আমূল পরিবর্তন দেখা গেল। ক্ষণপূর্বের উগ্র বন্য ভাবটা আশ্চর্য রকমভাবে অনুপস্থিত। সুবোধ শান্ত বালকের মতোই ও এখন বাধ্য ও বিনয়ী। এই মুহূর্তে ওর গলার স্বরটাও কেমন অল্প বয়সী কিশোরের মতো শোনাচ্ছে। জর্জি আমার উপর রাগ করবে না তো? মেটাকাফ তাকে সান্ত্বনা দিলেন। না না, জর্জি কিছুতেই রাগ করবে না। তোমার ভাবনার কোনো কারণ নেই। জিলের পাশ দিয়ে যাবার সময় মৃদু কণ্ঠে ফিসফিস করে বললেন, একেবারে উন্মাদ, বদ্ধ উন্মাদ, সত্যি হতভাগ্য যুবক। ট্রটারকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে অদৃশ্য হলেন মেটাকাফ। মিস্টার প্যারাভিসিনি দুপা এগিয়ে ক্রিস্টোফারের হাত ধরে মৃদু আকর্ষণ করলেন। চলুন আমরাও যাই। প্রশস্ত ড্রয়িং রুমের মধ্যে এখন শুধু মলি আর জিল দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই দৃশ্যপটের পরিবর্তন হলো। জিলের ব্যগ্র দুবাহুর ফাঁদে মলির নরম শরীরটা ভীরু কপতির মতো থরথর করে কাঁপতে শুরু করেছে। তুমি কোনো আঘাত পাওনি তো মলি? জিলের কণ্ঠে একরাশ উৎকণ্ঠা। না না, আমি ঠিকই আছি, কিন্তু আমার মাথার মধ্যে এমন কতকগুলো উদ্ভট ধারণা তালগোল পাকিয়ে গিয়েছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম তুমি নিশ্চয়ই ওই দিন লন্ডনে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী। তোমার জন্যে একটা নতুন উপহার আনতে যাওয়াই আমার উদ্দেশ্য ছিল। ভেবেছিলাম শেষকালে একেবারে চমক লাগিয়ে দেব, তাই আর গোড়ায় কোনো কিছু ভাঙিনি। কি আশ্চর্য যোগাযোগ! মলি বিস্ময়ে চেঁচিয়ে উঠল। আমিও যে ওই একই উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম। আমি তোমার উপর খুব খারাপ ব্যবহার করেছি। জিলের কণ্ঠে বিষাদময় অনুতাপ। কেন জানি না ওই আধপাগলা যুবকটিকে প্রথম দেখা মাত্রই আমার বুকের মধ্যে একটা হিংসার ভাব জেগে উঠেছিল, অথচ তার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। হয়তো আমার বিচার বুদ্ধি তখন সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমাকে তুমি ক্ষমা করো মলি। ভেজানো দরজাটা ঈষৎ ফাঁক করে প্যারাভিসিনি উঁকি দিলেন। তার হাবভাবে পুলকিত খুশির উচ্ছ্বাস। এই পুনর্মিলন উৎসবে বিঘ্ন ঘটাতে বাধ্য হলাম বলে আন্তরিক দুঃখিত। বাস্তবিকই এমন দৃশ্যের কোনো তুলনা হয় না। কিন্তু হাই, আমার বিদায় লগ্ন আগত প্রায়। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। পুলিশের একটা জিপ এই বরফের পাহাড় ভেদ করে কোনো রকমে এখানে এসে পৌঁছেছে। অনেক কষ্টে আমাকে সঙ্গে নিয়ে যাবার জন্যে রাজি করিয়েছি তাদের। প্যারাভিসিনি এগিয়ে এসে মলির কানের পাশে মুখ রেখে মৃদু স্বরে বললেন, তবে ম্যাডাম, অদূর ভবিষ্যতে আমি আপনার নামে যে বাক্সটা উপহার পাঠাবো, তার মধ্যে ওই বিশেষ ধরনের টোস্ট তৈরির যাবতীয় মাল মশলা সমস্তই মজুদ থাকবে। তার সঙ্গে নাইলনের 2-4 জোড়া মোজা। আশা করি অনুগত ভক্তের এই সামান্য উপহারটুকু গ্রহণ করতে বিশেষ কুণ্ঠিত হবেন না। আর হ্যাঁ,
আমার চেকটাও হল ঘরের টেবিলে পেপার ওয়েটের নিচে চাপা দেওয়া আছে। মলির ডান হাতের তালুতে মৃদু চুম্বন এঁকে দিয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন প্যারাভিসিনি। নাইলন স্বগতোক্তির স্বরে বিড়বিড় করল মলি, যকৃতের তেল। মিস্টার প্যারাভিসিনি আসলে কে? ক্রিসমাস বুড়ো সান্তাক্লজ নাকি? কথাবার্তার ধরন ধারণ দেখে মনে হয় কালোবাজারিদের কোনো বড় চাই। জিলের কণ্ঠে তরল পরিহাস। জিলের মুখের কথা শেষ হতে না হতেই ক্রিস্টোফার রেনের পুনরাবির্ভাব ঘটল। তার চালচলনে ব্যস্ততার ছাপ। আপনাদের কথার মাঝখানে মাথা গলাতে বাধ্য হচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিচেনের দিক থেকে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে। মনে হয় এ বিষয়ে একবার নজর দেওয়া উচিত। হাই হাই! একটা করুণ আর্তনাদের সুর বেরিয়ে এলো মলির গলা দিয়ে। এত কষ্টের মাংসের কোপ্তাগুলো বোধহয় সব পুড়ে ছাই হয়ে গেছে এতক্ষণে। ত্রস্ত হরিণীর মতোই মলি দুজনের মাঝখান দিয়ে দরজা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। ধন্যবাদ।